বাংলাদেশ বঙ্গোপসাগরের তীরে গড়ে ওঠা অপরূপ এক লীলাভূমি। বিধাতা যেন নিজ হাতেই গড়ে তুলেছে এই দেশকে। একদিকে প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য, অন্যদিকে উন্নয়ন অগ্রযাত্রার গল্প, সেই সাথে আমাদের সম্ভাবনাময় মানব সম্পদ। বাংলাদেশ বারে বারে এগিয়েছে, কখনো হোঁচট খেয়েছে, তবু আমরা সবাই চাই দেশটা এগিয়ে যাক। আর এগিয়ে যাওয়ার গল্প শোনাতে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের প্রয়াস কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইয়াসির সিলমি। আমাদের এই আয়োজন আমরা সম্পৃক্ত করি দেশের নানা শ্রেণী পেশার মানুষকে। সেটির ধারাবাহিকতা আমরা চলে এসেছি চট্টগ্রাম মা ও শিশু ও জেনারেল হাসপাতালে। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের আলোচনায় এখানকার কর্মরত চিকিৎসক ও নার্সদের। আমরা তাদের মাধ্যমে জানব তাদের পেশা জীবনের গল্প, স্বাস্থ্যখাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা, সেই সাথে আগামীর বাংলাদেশ নিয়ে তাদের কি ভাবনা। সুপ্রিয় দর্শক, আর বিলম্ব না করে আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের আমন্ত্রিত আলোচকবৃন্দের সাথে। আমার সাথে আছেন আমার ডান দিক থেকে ডাক্তার মঈনুদ্দিন মাহমুদ ইলিয়াস, বিভাগীয় প্রধান, নিউরো সার্জারি বিভাগ। তারপরেই রয়েছেন দিলরুবা আক্তার, সিনিয়র নার্স সুপারভাইজার কাম ইনস্ট্রাক্টর। এরপরেই রয়েছেন ডাক্তার ফাহিম হাসান রেজা, অ্যাসোসিয়েট প্রফেসর, শিশু বিভাগ। আমার বাপাস থেকে আছেন ডাক্তার ফারাহনাজ মাহবুদ, সহযোগী অধ্যাপক, গাইনি বিভাগ। তারপরেই রয়েছেন ডাক্তার রানা চৌধুরী, সহযোগী অধ্যাপক, শিশু স্বাস্থ্য বিভাগ। সর্বশেষ শাহিন আক্তার, সিনিয়র স্টাফ নার্স। আপনাদের সবাইকে কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই চলে যাচ্ছি আলোচনায়। সবার প্রথমেই আমি আজকে কথা বলতে চাই ডাক্তার মঈনুদ্দিন মাহমুদ ইলিয়াস। আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। আপনি চিকিৎসা পেশায় কত বছর ধরে আছেন এবং সার্বিকভাবে যতদিন আপনি অতিবাহিত করেছেন এই পেশায়, তাতে আপনার মূল্যায়ন কি নিজের পেশা সম্পর্কে? আমি 2001-এ গ্র্যাজুয়েশন করি এবং 2017-এ আমি পোস্ট গ্র্যাজুয়েশন করি, এমএস করি নিউরো সার্জারি বিভাগে। তো আমি নিউরো সার্জারি বিভাগে দীর্ঘদিন ধরে কাজ করার সময় খেয়াল করলাম যে চিটাং বিভাগে কোথাও যদি কেউ হেড ইঞ্জুরি হয় অথবা মেরুদণ্ডের ইঞ্জুরি হয়, তাতে অন্য কোনো জায়গায় তার সহজ চিকিৎসা হয় না, কারণ এই রোগীগুলো অসম্ভব ঝুঁকিপূর্ণ। ঝুঁকিটা কি? মৃত্যুর ঝুঁকি। ফলে এগুলো সাধারণ কোনো হাসপাতাল এগুলো রিসিভ করে না, কোনো ক্লিনিক এগুলোকে ভর্তি দিতে চায় না। তখন আমি চিন্তা করলাম যে চিটাং মেডিকেলের বাইরে আমি একটা সেকেন্ড হোম তৈরি করতে চাই, এবং এটা খুবই টাফ, কারণ নিউরোসার্জারিতে সাধারণত বেসরকারি নিউরোসার্জন খুবই কম। যার ফলে আমি একমাত্র বেসরকারি নিউরোসার্জন হিসাবে তখন খুব কষ্ট করে এখানে আসলাম এবং আমার কর্তৃপক্ষকে বোঝাতে সক্ষম হলাম যে আপনাদের এটা যদি করেন, এটা হয়তো ঝুঁকি আছে ঠিকই, কিন্তু মানুষের অনেক উপকার হবে। তখন আমি এককভাবে একটা ডিপার্টমেন্ট চালু করলাম। বর্তমানে আমার প্রায় 35 বেডের একটা ওয়ার্ড আছে এবং সেই ওয়ার্ডে মহিলা, শিশু, পুরুষ বিভিন্ন ওয়ার্ডে বিভক্ত এবং প্রি অপারেটিভ, পোস্ট অপারেটিভ ওয়ার্ডও বিভক্ত, এবং 35 বেডের একটা ওয়ার্ড আমরা করতে সক্ষম হয়েছি এই হাসপাতালের সার্বিক সহযোগিতায়। তো আমি চাই আমার এই ওয়ার্ডটা একদিন ন্যাশনাল নিউরোসায়েন্স ইনস্টিটিউটের কাছাকাছি পর্যায়ে হলে চলে যাবে, হয়তো এটা প্রার্থনা করি এবং আমি হোপ করি, স্বপ্ন দেখি। আপনার স্বপ্ন বাস্তবায়ন হোক, সেটি আমরাও চাই। এবার আপনার বিভাগ এবং হাসপাতালের বাইরে সার্বিকভাবে দেশের স্বাস্থ্যখাত নিয়ে যদি কথা বলি, এখানকার সংকটগুলো আপনি কি দেখেন এবং সেটার সমাধান আসলে কর্তৃপক্ষের করণীয় কি? আমার এই হাসপাতালের সংকট নিয়ে আমি কিছুটা বলতে পারবো। দেখা যাচ্ছে আমরা বেসরকারি হিসেবে আমাদের আর্থিক অনেক দুর্বল দিক রয়ে গেছে, যেটা আকস্মিকভাবে হয়তো মেটানো সম্ভব না। তারপরেও কর্তৃপক্ষের অসম্ভব আন্তরিকতা আমরা এমন একটা লেভেলে চিকিৎসা দিতে পারি যেটা আপনি চিন্তা করতে পারবেন। কোনো ব্রেইন ইঞ্জুরি বা হেড ইঞ্জুরি হলে বা ব্রেইন স্ট্রোক হলে মধ্যরাতে আপনি এখানে এসে 100% চিকিৎসা পাবেন। সফলতা যদি বলি, তাহলে আমরা এই ওয়ার্ড চালু করছি আজকে 2.5 বছর, আমাদের মর্টালিটি রেট অনলি 0। ধন্যবাদ। এবারে আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, দেশের একজন নাগরিক হিসেবে আগামীর বাংলাদেশকে কেমন দেখতে চান? আমি আসলে জবাবদিহিমূলক একটা বাংলাদেশ চাই। অন্যায় তো হবে পৃথিবীতে, পৃথিবীর সারা দেশগুলোতেও অন্যায় হয়, খুন হয়, জখম হয়, কিন্তু জবাবদিহি থাকে। আমি জবাবদিহিমূলক একটা দেশ চাই। অসংখ্য ধন্যবাদ ডাক্তার মঈনুদ্দিন মাহমুদ ইলিয়াস, আপনি চমৎকার বলেছেন। ধন্যবাদ। আপনার প্রত্যাশা পূরণ হোক, সেটি আমাদেরও কামনা। এবার আমরা চলে যাব আমাদের সাথে আরেকজন
সিনিয়র নার্সিং সুপারভাইজার কাম ইনস্ট্রাক্টর আছেন দিলরুবা আক্তার, ওনার সাথে কথা বলবো। দিলরুবা আক্তার, আপনাকে স্বাগত কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে। আপনার কাছে প্রথমেই জানতে চাইব, স্বাস্থ্যসেবার মতোই কঠিন এবং মহৎ এই পেশায় আপনি কিভাবে এলেন, কোন ইচ্ছা থেকে এলেন, যদি আমাদের সাথে শেয়ার করতেন। এই প্রফেশনটাকে আমি ছোটোবেলা থেকেই পছন্দ করতাম। আমি 1990 সাল থেকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে কাজ করি। যখন ছিল এই হসপিটালটা অনলি ফর 50 বেডের হসপিটাল, তখন থেকে এই যাবৎ আমি কাজ করে আসছি। প্রফেশনটা আমার ভালোই লাগতো, এখনও লাগে আলহামদুলিল্লাহ। আমি বিশ্বাস করি যে সেবা যারা করে তারা মনে প্রাণে যদি সেবা করে তাদের দুইটা উপকার হয়। একটা হচ্ছে সে আর্থিকভাবে সহযোগিতা পায়, আবার সৃষ্টিকর্তারও একটা সহযোগিতা সে পাবে ইনশাআল্লাহ। এটা আল্লাহও বলছে যে যে মানব সেবা করে সে আল্লাহকেও সেবা। তো সেই কারণে আমি এই প্রফেশনটাকে নিজের পছন্দের প্রফেশন হিসেবে ধরে নিয়েছি। বাহ, প্রায় সুদীর্ঘ 35 বছরের বেশি সময় ধরে মানুষকে সেবা দিচ্ছেন এবং এর মধ্যে হয়তো হাজার এবং লক্ষ মানুষকে সেবা দিয়েছেন। এই সুযোগ আসলে সব পেশায় পাওয়া সম্ভব না। এই 35 বছরে আপনি যে প্রত্যাশা নিয়ে এই পেশায় এসেছিলেন, সেটা কতটুকু পূরণ হলো এবং আপনার ভবিষ্যৎ লক্ষ্য কী? মানুষের তো চাহিদার কখনো শেষ থাকে না, সেরকম চাহিদার শেষ হয়তো হবে না কখনো, কিন্তু যা পেয়েছি তার জন্য ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সন্তুষ্ট। আর ভবিষ্যতে যা পাবো আশা করি ভালোই হবে। আচ্ছা, আপনি স্বাস্থ্য খাতে কাজ করছেন অনেক বছর ধরে, আপনার অগাধ অভিজ্ঞতা। দেশের স্বাস্থ্য খাত নিয়ে আপনার কি মূল্যায়ন সার্বিকভাবে? আমার মনে হয় যে এই স্বাস্থ্য খাতটা যদি একদম অযোগ পাড়াগাঁয়ে, যেখানে আমরা তো অনেক সময় ফেস করি, অনেক সময় অনেক ধরনের মানুষের সাথে আমাদের ডিল করতে হয়, অনেক সময় অনেক লো লেভেলের মানুষের কাছে আমাদের যেতে হয়। তো বিশেষ করে যদি এটা একদম অজপাড়াগাঁয়ে চলে যেত, একদম যেখানে কোনো স্বাস্থ্যের কোনো কিছু নাই, সেখানে যদি আমরা এই সেবাগুলো দিতে পারতাম, হয়তো মনে হয় আমাদের জীবনটা বা আমরা আরও সফলতা অর্জন করতে পারতাম। যে আমরা নার্স হিসেবে, একজন সেবিকা হিসেবে আরও প্রত্যন্ত অঞ্চলে গিয়ে সেবা দিতে পারছি, মানুষকে সেবা করতে পারছি, নিজেকে আরও গর্বিত মনে করতাম। এবারে সর্বশেষ প্রশ্ন, দেশের একজন নাগরিক হিসেবে আগামীর বাংলাদেশকে কেমন দেখতে চান? যেখানে কোনো নৈরাজ্য থাকবে না, যেখানে মানুষের একটা মৌলিক অধিকার থাকবে, শিক্ষা, স্বাস্থ্য সব কিছুর একটা মৌলিক অধিকার থাকবে, কথা বলার একটা অধিকার থাকবে, সেরকম একটা বাংলাদেশ চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবারে আমরা চলে যাচ্ছি, আমাদের সাথে আরেকজন চিকিৎসক আছেন, ডাক্তার ফাহিম হাসান রেজা। তিনি মাও শিশু ও জেনারেল হাসপাতালের শিশু বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত আছেন। আপনার কাছে শুরুতে যেটা জানতে চাইব, শিশু রোগ বা শিশুদের মতো এত সংবেদনশীল জায়গায় আপনি কাজ করছেন এবং এখানে অনেক বেশি চেলেছে অন্যান্য বিভাগ থেকে। এত বছর আপনার কি অভিজ্ঞতা? আপনি কি সেটা এনজয় করছেন? যদি বলতেন সার্বিকভাবে। ডাক্তার হওয়ার পেছনে আসলে জিনিসটা বলতে আমার খুব ভালো লাগে, আমার গর্বের বিষয়। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আমার দাদা, এরপর আমার বাবা, এরপর আমি আমার ফ্যামিলির 3য় প্রজন্মের ডাক্তার। আমার দাদা ছিল মেডিকেল সেকেন্ড প্রিন্সিপাল। সেই হাত ধরে আসলে আমার ডাক্তারি পেশাতে আসা। আমার বাবা মা ইচ্ছা ছিল, উপর আল্লাহ আমাকে কবুল করে নিয়েছে। এরপরে শিশুতে আসার উদ্দেশ্য ছিল আসলে, আমার বাবা সবসময় বলতো যে তুমি পাশ করে আসো, তোমাকে প্রথম হচ্ছে শিশু হাসপাতালে জয়েন করবো, কারণ এই হসপিটালের প্রতি আমার বাবার একটা অন্যরকম ফ্যাসিনেশন ছিল। সেই জায়গাটাতে আমি সাকসেসফুল, যে আমি এখানে এসে আমি প্রথম অনার হিসেবে জয়েন করেছি 2006 সালে। এর পরবর্তীতে এখানে আমি এখন পৌঁছতে আছি। পরবর্তী যখন আমি শিশু হাসপাতালে আসলাম, শিশু হাসপাতাল তখন আইসিইউটা অত ডেভেলপ ছিল না। পরবর্তী 2008 সালে একটু আইসিইউ কাজ শুরু হলো। একটা ডোনেশনের মাধ্যমে আমরা একটা মনিটর, ভাইটাল সাইন মনিটর নিয়েছিলাম। ওখান থেকে আজকে হাঁটি পা করে আজকে আমাদের এখানে প্রায় 44 বেড আইসিইউ আছে, চাইল্ড আইসিইউ ইনক্লুডিং এইচডিইউ সহ। এখানে যেটা বড় চ্যালেঞ্জ, যেটা সবচেয়ে ভালো লাগে যে আমাদের কাছে এই শিশু হাসপাতালে চট্টগ্রাম সহ চট্টগ্রামের বাইরের যে বিভাগগুলো আছে, অনেক জায়গা থেকে আমাদের খারাপ রোগীগুলো আসে এবং খারাপ রোগীগুলো আসে আমাদের কাছে। এই সব কিছু মিলে এই জায়গাটাতে আমি ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত সন্তুষ্ট। বাহ, খুব ভালো বলেছেন। এই 2 দশকের পথ চলে আপনি নিজেকে এবং আপনার বিভাগকে সমৃদ্ধ করেছেন, সেই সাথে লাখো শিশুর হাসি মুখের কারণ হয়েছেন। এটি সহজ কথা নয়। আপনার কাছে পরবর্তীতে যেটা জানতে চাইব, এমন কি হয়েছে ডাক্তার না হলে অন্য কোনো পেশায় যাওয়ার, অন্য কিছু হওয়ার ইচ্ছা কখনো হয়েছিল? হ্যাঁ, এইটা ডাক্তার যদি না হতাম অবশ্যই তো হয়তো বা ব্যবসার দিকে যেতাম।
ব্যবসা ছাড়া তার কোনো উপায় ছিল না, হয়তো ওই ব্যবসা থেকে যেতে হতো। এবার আপনাকে যে বিষয়টা জানতে চাইবো যে আমাদের শিশু স্বাস্থ্যের যত্ন নিয়ে আমাদের প্যারেন্টিংয়ে অনেক সময় সমস্যা হয়। তো বাবা মাদের উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ আছে কিনা? শিশু স্বাস্থ্য আসলে কিভাবে যত্ন নেওয়া উচিত? আসলে যত্ন ব্যাপারটা একটু আপেক্ষিক, এটা আসলে ডিপেন্ডস। তবে যেটা হচ্ছে আমাদের মধ্যে সচেতনতার একটা অভাব রয়ে যায়। যেমন আমরা অনেক বাচ্চা পাই, যেগুলো বাচ্চা হয়তো বা ইনিশিয়ালি আমাদের কাছে আসলে হয়তো বা অনেকটা সুস্থ করা যেত অথবা অনেকটা রিকভারি রেটটা অনেক ফাস্ট হতো। কিন্তু এখন যেটা রয়ে যাচ্ছে দেখা যাচ্ছে প্রত্যন্ত অঞ্চল না হলেও আমাদের শহর এলাকাতেও আছে। প্রথমে আমরা ডাক্তারের কাছে যাচ্ছি না, বাবা মা ডাক্তারের কাছে নিচ্ছে না, ওরা আশেপাশে ফার্মেসিতে যাচ্ছে, চিকিৎসা নিচ্ছে। তা এর সময় অনেক সময় দেখা যায় আমাদের চিকিৎসাটা কিন্তু ডিফারেন্ট, আমাদের যে ডোজ আছে ডোজের সাথে মিলছে না, আমাদের যে চিকিৎসা প্রোটোকল সাথে মিলছে না, ও ইচ্ছা ওনার পছন্দ মতো ওষুধটা দিয়ে দিল। এটা অনেক সময় রিয়াকশন হয়, কাজ করে না, তারপর লেট আবার আমাদের কাছে আসে। তো আমাদের বাবা মার প্রতি, প্যারেন্টসদের প্রতি আমাদের একটা অনুরোধ বা উপদেশ থাকবে, আপনারা যখন কোনো সমস্যা মনে করবেন, আপনি আশেপাশে এখন অনেক ডাক্তার, MBBS করা, পাশ করা ডাক্তার আছে, ডাক্তারের কাছে যান, ডাক্তার থেকে পরামর্শ নিন। এরপরে আমাদের মতো হসপিটাল, বড় হসপিটাল সব জায়গায় আছে, মেডিকেল কলেজ আছে, মেডিকেল যখন 4-5টা মেডিকেল কলেজ আছে চট্টগ্রাম শহরে, আপনি মেডিকেল কলেজে আসতে পারেন। কিন্তু এই যে লেট আওয়ারটা আসে, এটাতে আসলে অনেক বাচ্চা আমরা লস করি। আপনি খুব ভালো বলছেন, অর্থাৎ শিশু রোগ নিয়ে কোনো ধরনের ঝুঁকি নেওয়া উচিত না। রাইট। এবার আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, দেশের একজন নাগরিক হিসেবে কেমন বাংলাদেশ দেখতে চান? আমার ভবিষ্যতে যেটা ইচ্ছা থাকবে, সকল দল একসঙ্গে পার্টিসিপেশন থাকবে, সবার বলার অধিকার থাকতে হবে, এবং সবাই মিলে যদি কাজ করি আমার মনে হয় সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী আলোচক। আমাদের সাথে আরও একজন চিকিৎসক আছেন, ডাক্তার ফারাহ নাজ মাহবুব। তিনি এই হাসপাতালের গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। আমরা ওনার সাথে কথা বলবো। আপনাকে কেমন বাংলাদেশে এই অনুষ্ঠানে স্বাগত। শুরুতেই যেটি জানতে চাই, চিকিৎসা পেশায় আসার পেছনে অনুপ্রেরণা কে ছিল, কিভাবে আসলেন, সেই শুরুর গল্পটা বলবেন, এবং এই পর্যন্ত এই যাত্রায় নারী হিসেবে কোনো ধরনের প্রতিবন্ধকতা আপনি সম্মুখীন হয়েছেন কিনা? চিকিৎসা পেশায় কেমন করে আসলাম সেটা যদি বলতে হয় তাহলে মা বাবার দিকেই ফিরে যেতে হয়। আমার বাবা সবসময় চেয়েছিলেন আমরা ভাই বোন 4 জন ডাক্তার হই, তাদের স্পাউসরাও ডাক্তার হোক। বাট ভাগ্যক্রমে শুধু আমি ডাক্তার হতে পেরেছি, আর আমার এক ভাইয়ের বউ ডাক্তার। আর চিকিৎসা পেশায় গাইনিতে কেন আসলাম সেটার জন্য একটা কাহিনী আছে। আমার মার কাছ থেকে সবসময় শুনতাম প্রয়াত ডাক্তার শাহিদা করিমের কথা সবসময় শুনে এসেছি। আমার মায়ের সব ডেলিভারি ওনার কাছেই হয়েছে। উনি আমাকে সবসময় বলতেন ওনার কথা, এই মহিষী নারীর কথা শুনে শুনেই বড় হয়েছি। একসময় বললেন যে তুমি গাইনোকোলজিস্ট হবে কোনোদিন ডাক্তার হলে। তো আসলে আমার পড়াশোনাটাও কিন্তু ওনার মেডিকেল কলেজেই, লাহোরে ফাতেমা জিন্নাহ মেডিকেল কলেজে, আমি ওনার মেডিকেল কলেজে লেখাপড়া করেছি। এবং ফিরে এসে আমি প্রয়াত প্রফেসর নুরুল ইসলাম স্যারের কাছে কৃতজ্ঞ। উনি আমাকে টিচিং প্রফেশনে এনেছেন। আমি USTCতে 2005 সালে শিক্ষকতায় জয়েন করি, সেখানে লেকচারার হিসেবে ছিলাম। তারপরে 2008-এ আমি আবার গাইনিতে ঢুকে যাই মায়ের কথা রক্ষার্থে। বর্তমানে আপনার বিভাগের কার্যক্রমগুলো কী কী এবং ভবিষ্যৎ লক্ষ্য কী যদি জানাতেন? আমাদের বিভাগের তো এখন কার্যক্রম অনেক বেড়ে গেছে। প্রফেসর তাহের খান যেখানে গাইনি বিভাগের দায়িত্ব নিয়েছেন এবং উনি এখানকার ফাউন্ডার প্রিন্সিপাল ছিলেন, উনি প্রেসিডেন্ট ছিলেন, উনি গাইনি বিভাগকে মোটামুটি প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন। এবং আমাদের এখন বর্তমানে গাইনি বিভাগে আমরা 11 জন প্রফেসরিয়াল স্টাফ আছি। এরপরও রেজিস্ট্রার, RS এবং বেশ মেডিকেল অফিসার সবাই দক্ষ, কিন্তু রাত দিন 24 ঘন্টা তারা কাজ করে যাচ্ছেন। আমাদের এখানে আউটডোর সার্ভিস আছে, ইনডোর সার্ভিস আছে। আমাদের এখানে প্রতিদিন 35 থেকে 40টা অ্যাভারেজ পেশেন্ট আসে, ডেলিভারি হয়, সিজার হয়, মাতৃমৃত্যু নাই বললেই চলে। যেটা বলবো সেটা 0.0001%, যেটা আসলেই মানে বেশ আশ্চর্য হওয়ার মতো একটা কথা। আমরাও আপনাদের সফলতা কামনা করি। আপনার কাছে আরেকটি প্রশ্ন, নারীদের প্রতি বিশেষ করে গর্ভকালীন সময়ে আমাদের সামাজিক এবং পারিবারিক দৃষ্টিভঙ্গি সেটি আপনার পর্যবেক্ষণ আপনি কিভাবে দেখেন এবং সেটি কেমন হওয়া উচিত? ডাক্তার হিসেবে যদি বলতে চাই, আমরা তো প্রাইভেট প্র্যাকটিস করি। আমাদের কিন্তু যেটা গভর্নমেন্ট কিন্তু যেটা বলে দিয়েছে অ্যান্টিনেটাল কেয়ার, আমি যদি গর্ভিতা মাদের কথা বলি, অ্যান্টিনেটাল কেয়ারে কিন্তু আসা উচিত। হ্যাঁ, গভর্নমেন্ট বলে দিয়েছে যে মিনিমাম প্রথম দিকে মিনিমাম WHO যেটা বলে যে 4টা আসতেই হবে। আমরা কিন্তু এমন রোগীও দেখি যারা কোনো দিন কোনো
অ্যান্টিনেটাল চেক আপে আসেন না, জাস্ট একটা টার্ম প্রেগনেন্সিতে ব্যথা নিয়ে চলে আসেন। সেই মুহূর্তে কিন্তু এইসব পেশেন্ট যদি রাত বিকেলে চলে আসে, তখন সেই ডাক্তার যত বড়ই ডাক্তার হোক না কেন, তার জন্য কিন্তু এটা একটা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে যায়। কারণ বাচ্চাটার পজিশন কেমন, বাচ্চাটা কেমন আছে, বাচ্চাটা ভালো আছে কি না, কী করবো, ব্লাড গ্রুপটা কী, কারণ নেগেটিভ ব্লাড গ্রুপের জন্য ব্লাড লাগলে এই সময় কিন্তু অনেক কষ্ট হয়ে যায় ব্লাডটা ম্যানেজ করা। তো আমাদের আলহামদুলিল্লাহ যে এই হাসপাতালে ব্লাড ব্যাঙ্কও আছে, যে আমাদের এখানে ডোনারও থাকে সবসময়। তারপরও আমি এই দিকটা একটু উন্নত করতে হবে, ব্লাড ট্রান্সফিউশন সেন্টারটাকে, যেন নেগেটিভ ব্লাড গ্রুপ, যেগুলো রেয়ার ব্লাড গ্রুপ, ওই ব্লাড গ্রুপের মায়েদের জন্য যদি ব্লাড গ্রুপ দরকার হয়, সেই ব্লাডটা যেন সেটা আমরা যখন তখন পেয়ে যেতে পারি। আর অ্যান্টিনেটাল কেয়ার যেটা বলবো, প্রত্যেক মাদেরকে আমি বলবো অবশ্যই, এবং পরিবার মানুষকেও সচেতন করতে চাই, অ্যান্টিনেটাল কেয়ারের দিকে গুরুত্ব দিতে হবে। এ গুড মাদার ক্যান ব্রিং এ গুড নেশন। তাহলে একটা ভালো মা, সুস্থ জাতি দিতে পারবে। বাহ, খুব সুন্দর পরামর্শ দিয়েছেন। আশা করি এই পরামর্শগুলো নারী এবং তাদের পরিবারের সদস্যরা মেনে চলবেন। আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, একজন চিকিৎসক তথা দেশের নাগরিক হিসেবে আগামীর বাংলাদেশকে আপনি কিভাবে দেখতে চান? আমি একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। আমি রাজনীতিতে বিভাজন চাই না। আমি যুব সমাজ চাই যেটা মাদকমুক্ত, নেশামুক্ত, যারা অর্থনীতিতে তাদের অবদান রাখবে। আমি পরিবেশ বান্ধব একটা বাংলাদেশ চাই, যেখানে ইন্টারনেট সুবিধা চলে, পলিথিনের ব্যবহার কমে যাবে, যেখানে শব্দ দূষণ থাকবে না, যেখানে যানজট থাকবে না, যেখানে বৃক্ষরোপণ বেড়ে যাবে, আর যেখানে ইন্টারনেটের সুবিধা চলে যাবে সেই গ্রামে, যেখানে প্রযুক্তি ব্যবহার করে কৃষক তার ফসল ফলাতে পারবে। অসংখ্য ধন্যবাদ। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী আলোচক, চট্টগ্রাম মা ও শিশু ও জেনারেল হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর রানা চৌধুরী। ডক্টর রানা চৌধুরী, আপনাকে কেমন বাংলাদেশ এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে শুরুতে যেটি জানতে চাইব, সমাজে এতগুলো পেশা থাকতে চিকিৎসা পেশা বেছে নেওয়ার কারণ কি? এটা কি নিজের ইচ্ছায় না ঘটনাচক্রে হয়ে গেছে? আমার বাবা ছিলেন হেলথে চাকরি করতেন, তো আমার বেড়ে ওঠাটা একটা স্বাস্থ্য কমপ্লেক্সে, সাতকানিয়া উপজেলা হাই স্বাস্থ্য কমপ্লেক্সে। ওখানে দেখেছে চিকিৎসকদেরকে মানুষ কীভাবে সম্মান করে, কি চোখে দেখে, ওটা দেখে মূলত আমার মধ্যে ওই বীজটা ঢুকে গেছে যে ডাক্তার হতে হবে বা ডাক্তার হলে এরকম হবো। একইভাবে আমার মা বাবারও ইচ্ছা ছিল যে ডাক্তার হব, সেই জন্য মূলত এই পেশার দিকে ঝুঁকে পড়া। আপনার কাছে যদি এই হাসপাতাল বা বিভাগের বাইরে কি দেশের স্বাস্থ্য খাত নিয়ে জিজ্ঞেস করি, আমাদের দেশ স্বাধীন হওয়ার প্রায় 5 দশক পার হয়েছে। এই 5 দশকের বেশি সময় ধরে স্বাস্থ্য খাত যে জায়গায় থাকার কথা, সেটি কি আছে? অর্থাৎ আমাদের এখানে সংকট ও সম্ভাবনাগুলো আপনি একজন চিকিৎসক হিসেবে কিভাবে মূল্যায়ন করবেন? দেখুন, বাংলাদেশের স্বাস্থ্যখাত বর্তমানে দুইটা ভাবে বিভক্ত। একটা হচ্ছে সরকারি ব্যবস্থাপনা, আর একটা হচ্ছে বেসরকারি ব্যবস্থাপনা। তো এই ব্যবস্থাপনাটা মূলত শুরু হয় মন্ত্রণালয় থেকে, আর শেষ হচ্ছে যে আমাদের চিকিৎসা প্রত্যাশী যে জনসাধারণ, সেটার মধ্যে। এখানে একটা চেইন কাজ করে। সেই চেইনের মধ্যে মূল যে ভূমিকাটা পালন করে সেটা হচ্ছে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। এখানে স্বাস্থ্যকর্মী বলতে আমার নার্স, আমার ওয়ার্ড বয়, আয়া, আমার ফিল্ড ওয়ার্কার যারা আছে, ওনাদের মাধ্যমে হয়। এখানে কোনো জায়গায় যদি ডিসরাপশান হয়, কোনো জায়গায় যদি বাধাগ্রস্ত হয়, তাহলে পুরো ব্যবস্থাটাই হচ্ছে আপনার বিশৃঙ্খলা দেখা দিবে। আপনার এখানে যে চিকিৎসা প্রত্যাশী যারা বা যারা চিকিৎসা দিবে, যারা দিবে এটা কিন্তু এরা কোনো ডিসিশন মেকার না। ডিসিশন আমাদের নেওয়া হয় মন্ত্রণালয় থেকে। তাহলে ওনাদের যেটা করতে হবে যে একটা জায়গায় সরকারি ব্যবস্থাপনায় যদি বলি, সে চিকিৎসা দেওয়ার পরিবেশটা তৈরি করার কথা সরকারের। আপনি যদি দেখেন স্বাধীনতার 5 দশক চলে গেছে, আমরা যদি চট্টগ্রামের যদি সরকারি ব্যবস্থাপনার ব্যাপারটা বলি, আমি পাশাপাশি একটা কথা বলি, আমি সরকারি চাকরি করেছি দীর্ঘ 5 বছর, এবং সেখানে আমার অভিজ্ঞতা হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে কাজ করেছি, মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ করেছি, আমি রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ করেছি, খাগড়াছড়ি, এবং চট্টগ্রাম মেডিকেল কলেজে আমি অনারের হিসেবে কাজ করছি। তো যেটা দেখলাম যে আপনি যদি দেখেন চট্টগ্রামে মানুষ কত গুণ বেড়েছে, সেই হিসেবে কি আমাদের সরকারি প্রতিষ্ঠান ওভাবে বেড়েছে? এক চট্টগ্রাম মেডিকেল ছাড়া আমাদের আর কোনো কিছু নেই। আপনি যদি দেখেন আমাদের যে স্পেশালাইজড হসপিটালগুলো সবগুলো ঢাকা বেস, ঢাকার বাইরে কোথাও নেই, মানুষকে ঢাকা যেতে হচ্ছে। আবার বেড সংখ্যাও বাড়েনি। তাহলে এখানে দেখুন, জনগণ চিকিৎসা চায়, জনগণ সেবা চায়, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি যখন চিকিৎসা নিতে যাচ্ছেন, একটা বেডে এক জায়গায় 5 জন রোগী আছে, কিন্তু সেবা যে দান করবে, সেবা যে দিবে, তাদের সংখ্যাটা হচ্ছে সীমিত, যার কারণে মানুষ যেভাবে পাওয়ার কথা সেভাবে পাচ্ছে না। একইভাবে অন্যান্য সেবাগুলো, যেমন ধরুন ওষুধ সাপ্লাই বলেন, আপনি টেস্টগুলোর কথা বলেন, যেখানে যাবেন সেখানে দেখবেন কিছু সংকট রয়ে যাচ্ছে, যার কারণে সেবা যারা দিচ্ছে তাদের সাথে, সেবা গ্রহীতাদের সাথে এটা ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে।
সবাই এসে মাঝখানে চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদেরকে সবাই দোষারোপ করে, কিন্তু সিস্টেম যদি চেঞ্জ করার কথা বলো ওই জায়গায় কেউ কিন্তু আর সিস্টেম চেঞ্জের মধ্যে আসছে না। বা সম্ভাবনার কথা যেটা বলবো, সরকারি খাতে এখন কিছু জনগণ এখন সচেতন হচ্ছে, জনগণ জানিয়ে দিচ্ছে যে আমাদের জায়গায় এই জিনিসটা এই সংকট। পাশাপাশি আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় যদি বলি, কিছু নতুন মুখ আসছে যারা সবসময় সচেষ্ট থাকছে যে কীভাবে পরিবর্তনটা করা যায়। আমি এটাকে সাধুবাদ জানাবো। সরকার যদি আগ্রহী হয়, সব জায়গায় যেমন বিভিন্ন জেলার মধ্যে আইসিইউ তৈরি করার যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে, এগুলো যদি সঠিকভাবে নেওয়া যায়, সেগুলো সঠিকভাবে যদি করা যায়, তাহলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা আরও উন্নতি হবে। আর বেসরকারি খাতে যেটা হচ্ছে এখন হসপিটাল হচ্ছে, যদি আমাদেরগুলো বলি, আমাদের এই শিশু হাসপাতাল হচ্ছে একটা চ্যারিটেবল, সেমি চ্যারিটেবল বলি আমরা, অলাভজনক প্রতিষ্ঠান। আমরা যতটুকু পারি আমরা সেবা দিই মানুষকে কম খরচের মধ্যে। তারপরে কি সবাই পারছে? সবাই পারছে না। আর বেসরকারি লেভেলে যেটা হয়, এখানে সরকারের নিয়ন্ত্রণ কতটুকু আছে সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। কারণ এত বেশি হসপিটাল, এত বেশি ডায়াগনস্টিক সেন্টার, তাদের আদৌ মানসম্পন্ন সব ডায়াগনস্টিক সেন্টার আছে কিনা, মানসম্পন্ন সব হসপিটাল ম্যানেজ হচ্ছে কিনা, সেটা তদারকি করার যথেষ্ট লোক আছে কিনা, সেটাও একটা ব্যাপার। আবার পাশাপাশি আমাদের এখানে দেখুন মেডিকেল কলেজ তৈরি হচ্ছে এখন বেসরকারি পর্যায়ে, প্রায় 100 মেডিকেল কলেজ, যেখানে হচ্ছে যথেষ্ট পরিমাণ হসপিটালের যে সাপোর্ট দরকার, যে পেশেন্ট দরকার, সেই পেশেন্ট না থাকা সত্ত্বেও বিভিন্ন ধরনের মেডিকেল কলেজে অনুমোদন দেওয়া হচ্ছে। তো সেখান থেকে যারা বেরিয়ে আসছে তাদেরকে স্ট্রাগল করতে হচ্ছে। তো আমি মনে করি এসব জায়গায় সরকারের যদি মনোযোগ দেয়, তাহলে এই সেক্টরগুলোকে যদি একটু ডেভেলপ করা যায়, সঠিকভাবে মনিটরিং করা যায়, এটা আমাদের সরকারের স্বাস্থ্য ব্যবস্থার পাশাপাশি পরিপূরক হিসেবে একটা কাজ করতে পারবে। আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, একজন চিকিৎসক তথা দেশের নাগরিক হিসেবে বাংলাদেশকে আপনি কোন জায়গায় দেখতে চান? একই সাথে প্রবীণ এবং আমাদের নবীনদের যে সংমিশ্রণে একটা যদি আমরা দেশ চালানো যদি ব্যবস্থাপনা গড়ে তুলতে পারি, আমি আশা করি বাংলাদেশ একটা দুর্নীতিমুক্ত, একটা বৈষম্যহীন নতুন বাংলাদেশ আমরা দেখতে পাবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমাদের সর্বশেষ আলোচক আছেন এই হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শাহিন আক্তার। শাহিন আক্তার, আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। আপনার কাছে শুরুতে যেটি জানতে চাইব, স্বাস্থ্যসেবা খাতে নার্সদের ভূমিকা আসলে অনস্বীকার্য। একটি মেডিকেল টিম নার্স ছাড়া আসলে কল্পনা করা যায় না, এবং হসপিটাল এবং ওয়ার্ডে অনেক বেশি সময় দিতে হয়। যে এই দায়িত্বটা, আপনি কত বছর ধরে এই পেশায় আছেন এবং কিভাবে আপনার কর্মপরিধি শুরু থেকে এখন পর্যন্ত পরিবর্তন কিভাবে হলো যদি বলতেন। একটা প্যারাগ্রাফ থেকে শুরু, ভালো লাগাটা ফ্লোরেন্স নাইটিঙ্গেলে যখন ক্লাস 10-এ পড়ি তখন থেকে পড়তে পড়তে এরপরে আমি ওনার মানে জীবন কাহিনী নিয়ে যে বইটা প্রকাশিত হয়েছিল তখন ওটা পড়ি। এটা পড়ার পরে মাথা থেকে কিছুদিন ছুটে যায়। এরপর কলেজের জন্য প্রিপারেশন নিতে থাকি, মানে ভর্তি হব বা হয়ে গেছিলাম ভর্তি। এরপরে আমার একজন চাচি বলে যে আমার ছেলে মেয়ে 2টা আছে, ওদেরকে একটু পড়াই। ক্লাস 4-এ আছে একজন, আরেকজন আছে 2-তে। তো 4-এর যে আছে তার বইতেও সেম একটা চ্যাপ্টার আছে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের। মাথায় আবার ঘুরপাক খাইতে থাকে যে প্রফেশনটা এত ভালো, ড্রেসটা এত সুন্দর, কলেজে পড়বো না, ওখানেই আশাটা আসলে ওখান থেকে পরিবার থেকে প্রচুর বাধা আসছিল যে না, ও আপনার যে প্রত্যাশা ছিল সেই এবং প্রাপ্তি কতটুকু মিলল? প্রত্যাশা প্রাপ্তি আসলে বলতে গেলে তো অনেক প্রত্যাশা, মানুষের জীবনে প্রত্যাশা শেষ নাই। প্রাপ্তির স্থান থেকে বলবো আমি যা চেয়েছি হয়তো তার চাইতে অনেক বেশি কিছু পেয়েছি এখান থেকে। আর সামনে যেটা চাওয়া আছে যদি বলতে চাই, তাহলে সেটা হচ্ছে আমি চাই বাংলাদেশের বর্তমানে 5,000 জনের জন্য একজন নার্স আছে। আসলে যেটা হওয়া দরকার 4:1 নর্মালি, বা আইসিইউ পেশেন্টের ক্ষেত্রে 1:1, এইচডির ক্ষেত্রে 2:1। আমি চাই বাংলাদেশের স্বাস্থ্য খাতের যারা আছেন বর্তমানে, আমাদের কিন্তু প্রচুর আছে, নার্সিং ইনস্টিটিউট আছে, প্রতি বছর প্রচুর নার্সিং স্টুডেন্টরা পড়াশোনা করে বেরোচ্ছে ওখান থেকে। এটা চাইলে সম্ভব, তাদেরকে আরেকটু ভালো ট্রেনিং করিয়ে বিভিন্ন সাইডের উপর তাদেরকে বিভিন্ন জায়গায় স্থানান্তরিত করা সম্ভব। এই জায়গায় যদি আপনাকে আরেকটা বিষয় জানতে চাই, সার্বিকভাবে আপনাদের পেশা এবং দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে কি কি করণীয় আছে, আপনার কি পরামর্শ থাকবে? স্বাস্থ্য খাতে করণীয় অবশ্যই আগে আসবে
ভেজাল মেডিসিন যাতে না থাকে, তারপর হচ্ছে মানুষের চিকিৎসাটা যেন সহজলভ্য হয়। আর পাশাপাশি আপনাদের পেশার উন্নয়নে অর্থাৎ স্বাস্থ্যকর্মী যারা আছেন আপনাদের কি প্রত্যাশা বা পরামর্শ আমার সবসময় একটা, এটা হচ্ছে প্রথমত স্কিল ডেভেলপ করতে হবে, দ্বিতীয়ত অবশ্যই ডেডিকেটেড হতে হবে। মানে এই প্রফেশনটাতে প্রচুর সুযোগ আছে, খালি এটা মাথায় রেখে আসলে হবে না, আমি মানুষকে কতখানি দিতে পারবো শেখার পর, এটা আমার মাথায় থাকতে হবে। চমৎকার বলেছেন। সর্বশেষ প্রশ্ন, একজন নারী তথা দেশের নাগরিক হিসেবে আগামীর বাংলাদেশকে কেমন দেখতে চান? বিশেষ করে শিক্ষাক্ষেত্রে কর্মমুখী এবং হচ্ছে গবেষণামূলক শিক্ষাটা চাই। যেমন আমাদের বর্তমান স্টুডেন্ট যারা আছে তাদের মাথায় শুধু একটাই চিন্তা থাকে যে ভালো একটা চাকরি পাবো পড়াশোনা করার পরে, কিন্তু আমার আশেপাশের যে সমস্ত জিনিস আছে আমরা সব কিছুকে অ্যাভয়েড করি। একজন রিক্সাওয়ালা, সে রিক্সা চালিয়ে দিব্যি আরাম করে চলে যাচ্ছে, কারণ সে ওই পেশাটাতে বাধ্য হয়ে নিলেও সম্মান না করলেও বর্তমানে আমাদের পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন দেশের দিকে তাকাইলে সম্মান করতে আমার সমস্যা নাই, যেহেতু এটা চুরি করতেছে না, ডাকাতি করতেছে না। তো আমরা পড়ালেখার পাশাপাশি যদি সব শ্রেণী পেশাকে সম্মান করে সবগুলো কাজকে আমরা আত্মস্থ করি, তাহলে হয়তো আমাদের দেশে যে বেকারত্ব আছে এটা অনেকটা দূর করা সম্ভব। বাহ, চমৎকার বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা কথা বলেছি চট্টগ্রামের স্বনামধন্য স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম মা শিশু ও জেনারেল হাসপাতালের চিকিৎসক এবং নার্সদের সাথে। ওনাদের কথার মাধ্যমে যেটি ফুটে উঠল, ওনারা প্রত্যেকে নিজেদের পেশা এবং নিজেদের বিভাগ নিয়ে আলাপচারিতা করেছেন, সেই সাথে সেখানে যে সমস্যাগুলো আছে এবং সম্ভাবনাগুলো সেগুলো তুলে ধরেছেন। এর পাশাপাশি ওনারা চেয়েছেন এমন এক বাংলাদেশ, যেই বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, একতার বাংলাদেশ, নারী স্বাধীনতার বাংলাদেশ, শিক্ষা স্বাস্থ্যখাত হবে সমৃদ্ধ। ওনাদের স্বপ্নের সেই বাংলাদেশ রচিত হোক, সেই প্রত্যাশায় আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।